সুকুমার রায়, জন্ম 30শে অক্টোবর 1887, মৃত্যু 10ই সেপ্টেম্বর 1923। সুকুমার রায় ছিলেন একজন বাঙালি শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক, রম্য রচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার এবং সম্পাদক। তিনি ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তান এবং তার পুত্র খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তার লেখা আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু প্রভৃতি গল্প এবং কবিতাগুলি আজও ভীষণই জনপ্রিয়। মৃত্যু শতবর্ষ পরেও তিনি বাংলা সাহিত্যের সবথেকে জনপ্রিয় শিশু সাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন। আজকে সুকুমার রায়ের লেখা একটি খুবই জনপ্রিয় গল্প, চিনে পটকা। তাহলে শুরু করা যাক। আমাদের রামপদ তার জন্মদিনে এক হাঁড়ি মিহিদানা নিয়ে স্কুলে আসলো। টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলি ভাগ করে খেলাম। খেলো না কেবল পাগলা দাশু। পাগলা দাশু যে মিহিদানা খেতে ভালোবাসে না তা নয়, কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করতো না। দুজনের মধ্যে প্রায় ঝগড়া চলতো। আমরা রামপদকে বললাম, দাশুকে কিছু দে। রামপদ বলল, কিরে দাশু, খাবি নাকি? দেখিস, খাবার লোভ হয়ে থাকলে বল, আমার সঙ্গে কিন্তু কোনোদিন আর লাগতে আসবি না, তাহলে মিহিদানা পাবি না। এমন করে বললে রাগ তো হবারই কথা, কিন্তু দাশু কিছু না বলে গম্ভীরভাবে হাত পেতে মিহিদানা নিল। তারপর দারোয়ানের ছাগলটাকে ডেকে সকলের সামনে তাকে সেই মিহিদানাগুলো খাওয়ালো। তারপর খানিকক্ষণ হাঁড়িটার দিকে তাকিয়ে কি যেন ভেবে মুচকি মুচকি হেসে স্কুলের বাইরে চলে গেল। এদিকে হাঁড়িটাকে শেষ করে আমরা সকলে খেলায় মেতে গেলাম। দাশুর কথা কেউ আর ভাববার সময় পেলাম না। টিফিনের পরে ক্লাসে এসে দেখি দাশু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসে আপন মনে অঙ্ক কষছে। তখনই আমার মনে কেমন সন্দেহ হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, কিরে দাশু, কিছু করেছিস নাকি? দাশু নিতান্ত ভালো মানুষের মতো বলল, হ্যাঁ, দুটো জিসিএম এর অঙ্ক করে ফেলেছে। আমি বললাম, ধুৎ, সে কথা কে বলছে? কিছু দুষ্টুমির মতলব করিসনি তো? এ কথা দাশু ভয়ানক চটে গেল। তখন পণ্ডিত মশাই ক্লাসে আসছিলেন। দাশু তার কাছে নালিশ করে আর কি। আমরা অনেক কষ্টে তাকে ঠান্ডা করে বসিয়ে রাখলাম। পণ্ডিত মশাই মানুষটি মন্দ নন, পড়ার জন্য প্রায় কোনো তাড়াহুড়ো করেন না। কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করলে হঠাৎ সাংঘাতিক রকমের চটে যান। সেই সময় তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হয়ে ওঠে। পণ্ডিত মশাই চেয়ারে বসেই নদী শব্দে রূপ করো বলে ঘুমিয়ে পড়লেন। আমরা বই খুলে হড়বড় করে যে যা খানিকটা পারলাম বলে গেলাম এবং তার উত্তরে পণ্ডিত মশাই নাকের ভেতর থেকে অতি সুন্দর ঘর ঘর শব্দ শুনে বুঝলাম নিদ্রা বেশ গভীর হয়েছে। কাজেই আমরাও স্লেট নিয়ে টুকটাক আর 10-25 খেলা শুরু করলাম। কেবল মাঝে মাঝে যখন ঘরঘরানি কমে আসতো তখন সবাই মিলে সুর করে নদী নদ্দৌ নদ্দ ইত্যাদি আওড়াতাম। দেখতাম তাতে ঘুম পাড়ানি গানের মতো খুব আশ্চর্য ফল পাওয়া যায়। সকলে খেলায় মত্ত, কেবল দাশু এক কোণায় বসে কি যেন করছে, সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। একটু বাদে পণ্ডিত মশাইয়ের চেয়ারের তলায় তক্তার নিচ থেকে ফট করে একটা আওয়াজ হলো। পণ্ডিত মশাই ঘুমের ঘোরে ভ্রুকুটি করে সবেমাত্র উফ কি যেন একটা ধমক দিতে যাবেন, এমন সময় ফুটফাট ধুমধাম ধূপধাপ শব্দে তাণ্ডব কোলাহল করে উঠে সমস্ত স্কুলটাকে একবারে কাঁপিয়ে তুলল। মনে হলো যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাদ পেটাতে শুরু করেছে। দুনিয়ার যত কাঁসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়ে হাতুড়ি আর লাঠি ঢুকছে।
খানিকক্ষণ পর্যন্ত আমরা যাকে পড়ার বইতে কিং কর্তব্য বিমূঢ় বলে তেমন করে হাঁ করে রইলাম। পণ্ডিত মশাই একবার মাত্র বিকট শব্দ করে তারপর হঠাৎ হাত পা ছুঁড়ে এক লাফে টেবিল ডিঙিয়ে একবারে ক্লাসের মাঝখানে ধরফর করে পড়ে গেলেন। সরকারি কলেজের নবীন পাল বরাবরই হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়, তাকেও আমরা এই রকম সাংঘাতিক লাফাতে দেখিনি। পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করে কড়াকিয়া নামতা আওড়াচ্ছিল, তারাও হঠাৎ ভয়ে আড়ষ্ট হয়ে থেমে গেল। দেখতে দেখতে স্কুলময় হুলুস্থুলু পড়ে গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার পরনায় ব্যস্ত হয়ে বিকট কেউ কেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়িয়ে তুলল। মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হয়ে আসলো, তখন পণ্ডিত মশাই বললেন, কিসের শব্দ হচ্ছিল দেখ। দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়ে অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ থেকে একটা হাঁড়ি ঠেলে বার করলো। রামপদ সেই হাঁড়িটা, তখনও তার মুখের কাছে একটুখানি মিদানা লেগে আছে। পণ্ডিত মশাই ভয়ানক ভ্রুকুটি করে বললেন, এই হাঁড়িটা কার? রামপদ বলল, আগে আমার। আর কোথায় যায়, অমনি দুই কানে দুই পাক। হাঁড়িতে কি রেখেছিলি? রামপদ তখন বুঝতে পারলো যে গোলমালের জন্য সমস্ত দোষ তার ঘাড়ে এসে পড়েছে। সে বেচারা তাড়াতাড়ি বোঝাতে গেল, আগে ওর মধ্যে করে মিদান এনেছিলাম। তারপর মুখের কথা শেষ হতে না হতেই পণ্ডিত মশাই বললেন, তারপর মিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো না? বলেই ঠাস ঠাস করে দুই চড়। তারাও এক বাক্যে হাঁ হাঁ করে ছুটে আসলেন। আমরা দেখলাম বেগতিক, বিনা দোষে রামপদ বেচারা মার খায় বুঝি। এমন সময় দাশু আমার স্লেটখানা নিয়ে পণ্ডিত মশাইকে দেখিয়ে বলল, এই দেখুন, আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল। এই দেখুন, টুকটাকের ঘর কাটা, স্লেটের ওপর আমার নাম লেখা। পণ্ডিত মশাই আমার ওপর প্রচণ্ড একটা চড় তুলেই হঠাৎ কেমন যেন থতমত খেয়ে গেলেন। তারপর দাশুর দিকে কটমট করে তাকে বললেন, চুপ রও, কে বলেছে আমি ঘুমোচ্ছিলাম? দাশু খানিকক্ষণ হাঁ করে বলল, তবে যে আপনার নাক ডাকছিল। পণ্ডিত মশাই তাড়াতাড়ি কথাটা ঘুরিয়ে বললেন, বটে, ওরা সব খেলা করছিল, আর তুমি কে করছিলে? দাশু অম্লান বদনে বলল, আমি পটকায় আগুন দিচ্ছিলাম। শুনে সকলের চক্ষু স্থির। ছোকরা বলে কি? প্রায় আধ মিনিট খানেক কারোর মুখে কোনো কথা নেই। তারপর পণ্ডিত মশাই হঠাৎ একবার হুঙ্কার দিয়ে বললেন, কেন পটকায় আগুন দিচ্ছিলে? দাশু ভয় পাওয়ার ছেলেই নয়, সে রামপদকে দেখিয়ে বলল, ও কেন আমাকে মিদান দিতে চাইছিল না? এইরূপ অদ্ভুত যুক্তি শুনে রামপদ বলল, আমার মিদানা, আমি যা ইচ্ছা তাই করব। দাশু তৎক্ষণাৎ বলে উঠল, তাহলে আমার পটকা, আমিও যা ইচ্ছা তাই করব। এইরূপ পাগলের সঙ্গে তর্ক করা চলে না। কাজেই মাস্টার মশাইরা সকলেই কিছু কিছু ধমক ধামক দিয়ে যে যার ক্লাসে চলে গেলেন। দাশু পাগলা বলে তার কোনো শাস্তি হলো না। ছুটির পর আমরা সবাই মিলে কত চেষ্টা করেও তার দোষ বুঝাতে পারলাম না। সে বলল, আমার পটকা রামপদর হাঁড়ি, আমার যদি দোষ হয় তাহলে রামপদর দোষ হয়েছে, ব্যাস, ওর মার খাওয়াই উচিত।